এপিসোডের প্রথমে আমরা হানকে দেখতে পাই। হান তো ওর দাদির জন্য একজোড়া জুতো উপহার দিবে, আর এর জন্যই এটা অর্ডার করে নেয়। এরপর আমরা দেখি ওর দাদি তো ওকে ফোন করে আর বলে আজ আমরা বাইরে ঘুরতে যাব। এরপর আমরা ইয়াওকে দেখতে পাই। ইয়াও তো টেলারের কাছে যায়। ও তো আগে থেকেই দাদির জন্য একটা ড্রেস রেডি করে রাখতে বলেছিল। এরপর আমরা দেখি ও তো ড্রেসটা দেখে আর এটা অনেক সুন্দর ছিল। ও দাদির জন্য এই ড্রেসটা তো নিয়ে নেয়। এরপর আমরা দেখি এখানে হান তো চলে আসে। দাদিকে ড্রেসটা উপহার দিবে দেখে ও এখানে চলে এসেছে। আর এদিকে ইয়াও তো গাড়িতে তাড়াতাড়ি দাদির কাছে চলে যায়। ওরা আজ ঘুরতে যাবে। আর এইখানে হানের মাও রেডি হতে থাকে। আর ওরাও আজ হাসপাতালে যাবে, সবাই একসাথে আজ ঘুরতে যাবে। এরপর আমরা দেখি দাদি তো কতগুলো ফুল নিয়ে নাচতে থাকে, কেননা তার ভীষণ মন ভালো, এখান থেকে রিলিজ করে দেওয়া হবে, এগুলো ভাবেই সে নাচতে থাকে। এরপর আমরা দেখি হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। আর তখন তো সে বুকে হাত দিয়ে নিচে শুয়ে পড়ে আর মাটিতে পড়ে যায়। এরপর আমরা দেখি ওইখানে তো হান আসে। হান খেয়াল করে অনেক গ্যাঞ্জাম হচ্ছে ওইখানে। ও ভিতরে ঢুকে আর গিয়ে দেখতে পায় দাদিকে তো একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর তখন সেখানে ইয়াও চলে আসে। ওদের আর বুঝতে বাকি থাকে না যে ওদের দাদি আর বেঁচে নেই, সে মারা গিয়েছে। এরপর আমরা দেখি ওরা তো দুজন অবাকভাবে শুধু দাঁড়িয়েই থাকে। এরপর আমরা দেখতে পাই যে ওরা সবাই একসাথে হয়। আর ওইখানে ওরা যে গিফটগুলো কিনে রেখেছিল ওইগুলোই দাদির ছবির সামনে রাখে। ওরা তো এটা বেঁচে থাকতে দিতে পারেনি। এরপর আমরা দেখি ওইখানে তো ইয়াও অনেক মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ওর তো আর কেউই থাকলো না, দাদি ছাড়া ওর তো এখন আর কেউই নেই। আর এদিকে হানও নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু ওরও তো ভীষণ খারাপ লাগছিল, ও কান্না করছিল। এরপর আমরা দেখি যে দাদি ওদের জন্য একটা ভিডিও বানিয়ে রেখেছে, যেটাই ওখানে অন করা হয়। তিনি সবার উদ্দেশ্যে কিছু বলে গিয়েছে। তিনি সর্বপ্রথম হানের বিষয়ে বলে। উনি বলে, তুমি সব থেকে প্রিয় বাচ্চা আর আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি নিজেকে কখনো একা ভেবো না আর এতটাও আত্মনির্ভরশীল হয়েও না। নিজের মনের কথা সবার সাথে শেয়ার করো, তাহলে দেখবে অনেক ভালো থাকবে। এরপর আমরা দেখি সে তো হানের বাবা সম্পর্কে বলে যে হানের মায়ের খেয়াল রেখো। হানের মা তো এটা শুনতে পেয়ে অনেক কষ্ট পায় যে তিনি ওর কথাও মনে রেখেছে। এরপর দেখা যায় হানের ভাইকেও বলে যে তুমি অনেক বড় হবে আর আমি তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি, তুমি খুবই ভালো ছেলে। এরপর আমরা দেখি দাদি সবার শেষে ইয়াওয়ের কথা বলে। তিনি বলে যে আমি জানি আমি ছাড়া তোমার আর কেউই নেই, আর এই জন্যই আমি হানের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিয়েছি, যাতে করে আমি না থাকলে হান আর তার ফ্যামিলি তোমার কাছে থাকে, কেননা ওরাও তোমার ব্লাড আর ওরাই একমাত্র তোমার ফ্যামিলি। দাদি আরো বলে আমি তো তোমায় অনেক ভালোবাসি, আর হয়তোবা এখন আমি আর বেঁচেও নেই। এগুলো বলতে বলতে উনি তো কান্না করে ফেলে। আর তখন হান আর নিজেকে আটকাতে পারে না, আর ইয়াও ওইখানে আর থাকতে পারে না। ও তো ওইখান থেকে চলে যায়। আর হান তো বাচ্চাদের মতো কাঁদতে থাকে। দাদির জন্য ওর অনেক খারাপ লাগছিল, ওর সব স্মৃতিগুলো যেন ভেসে উঠছিল। ও বাইরে বসে কাঁদতে থাকে। তখন ওর মা আর বাবা ওর কাছে যায় ওকে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমরা দেখি ওর মা তো ওকে গিয়ে টিস্যু দেয়। আর এরপর হান খেয়াল করে যে ওর মায়ের পায়ে একটা জায়গায় চোট লেগেছে। তখন ও তো একটা ইনজুরি টেপ নিয়ে মায়ের পায়ে লাগিয়ে দেয়। আর যখনই ও এই কাজটা করে ওর মা তো অনেক কষ্ট হয়, সে কান্না করতে থাকে। এরপর আমরা দেখি ওর মা তো বলে চলো আমাদের সাথে বাসায় যাই, কিন্তু ও তো বলে আমি যাব না, আমি এইখানেই থাকবো, আমি দাদির এখানে কিছুদিন থাকতে চাই। এটা বলে ও তো ওইখান থেকেই চলে যায়। আর ওর বাবা মাও আর আটকায় না, ও তো দাদির এইখানে আসে, দাদির রুমের কাছে। এরপর ও রুমটি খুলে আর তখনই ও আর ওর দাদির কাটানোর সময়গুলো ওর মনে পড়ে যে ও দাদির সঙ্গে কত হ্যাপি ছিল। ও এগুলো মনে করে কাঁদতে থাকে। এরপর ও ওই লকেটটি খুঁজে পায়, যেই লকেটটি ওর দাদিকে দিয়েছিল। ও লকেটটি দেখতে পেয়ে আরও কান্না করতে থাকে। ওর তো অনেক কষ্ট হচ্ছিল, ও সব কিছু যেন একেবারে শেষ হয়ে গিয়েছে। আর এদিকে ইয়াও তো ওই গাছটার কাছে বসে থাকে, যেটা দাদির সঙ্গে ও লাগিয়েছিল। গাছটি তো এই রকমই আছে, কিন্তু ওর দাদি তো ওর কাছে নেই। ও তো কান্না করতে থাকে আর দাদির সাথে কাটানো ভালো সময়গুলো ও মনে করতে থাকে যে কত সুন্দর সময় কাটিয়েছে ও দাদির সঙ্গে। এইগুলোই ভাবতে থাকে আর কান্না করতে থাকে। ওর তো আর কেউই রইল না।
এরপর আমরা হানকে দেখতে পাই। হান তো ঘুমিয়ে পড়ে আর এরপর ও স্বপ্ন দেখতে পায় যে ওর দাদি ওর কাছে এসেছে। তখন ও তো দাদিকে হাক করে আর এরপর দাদি বলে আমি তো তোমায় গুড বাই বলতে এসেছি। তখন ও বলে প্লিজ এত তাড়াতাড়ি চলে যেও না আর গুড বাই বলো না। তখন ওর দাদি বলে আমরা সবাই তো সিঙ্গেল এই পৃথিবীতে এসেছি আর আমাদের সবাইকেই চলে যেতে হবে আর এটা যখন তখন হতে পারে, তাই আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। এটা বলে উনি তো ওকে গুড বাই বলে দেয়, কিন্তু হান তো এটা মানতে রাজি হচ্ছিল না। এরপর দেখা যায় ও তো বলে তুমি আমাকে ছেড়ে প্লিজ যেও না, তুমি ছাড়া আমি আর কোথায় যাব। কিন্তু দাদি তো ওর হাতটা ছেড়েই চলে যায় আর ওকে গুড বাই বলে দেয়। হান তো স্বপ্নের মধ্যেই কান্না করতে থাকে আর এরপর ও চোখ খুলে দেখতে পায় যে এটা ওর স্বপ্ন ছিল আর এরপর ও তো বসে পড়ে। এরপর আমরা দেখি পরদিন সকালে ইয়াও আসে। ইয়াও তো এসে ওকে থ্যাঙ্কস বলে, কেননা হান একা হাতে সবকিছু সামলে নিয়েছে। এরপর দেখা যায় ও তো বলে দাদি ছাড়া যেন আমার আর কেউই ছিল না, উনি আমার ছোটবেলা থেকে সব দায়িত্ব নিয়েছে। এরপর আমরা দেখি ও তো ওর পাস্টের ঘটনা বলতে থাকে। ও বলে যে আমার বাবা অনেক টাকা লোন নিয়েছিল আর এই জন্য বাড়ি থেকে আমাদের বের করে দেওয়া হচ্ছিল। আমার দাদি তো সব কিছু পে করে আর আমার বাবার লোনগুলো সে শোধ করে দেয়। আর এরপর দাদি বলেছিল আমাদের এখান থেকে চলে যাওয়ার জন্য, বলেছিল এখানে থাকলে আমি মানুষ হতে পারবো না আর ভালো পড়াশোনাও করতে পারবো না। এই জন্যই আমার বাবাকে আর আমার মাকে আমার সাথে করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল আর সব টাকা সে নিজেই দিয়েছিল। আর এরপর আমার পড়াশোনার সমস্ত খরচ সে দিয়েছিল। এত দূর আমি তার জন্যই আসতে পেরেছি, তাছাড়া কখনোই আসতে পারতাম না। তাই তার কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু এখন তো সে আর আমার কাছে নেই, তাই নিজেকে অনেকটা একা লাগছে। তখন হান বলে তুমি এতটা একা ফিল করো না, আমরা সবাই আছি, আমার ফ্যামিলি আছে। তোমার কোনো সমস্যা হলে তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, এতে করে তোমার মনটাও হালকা হয়ে যাবে আর আমরা সবসময় তোমার পাশে থাকবো। ওরা এইসব কথা বলতে থাকে আর ওদের দাদির সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা ওরা মনে করতে থাকে আর তাকিয়ে তাকিয়ে দাদির এত সুন্দর গড়া এই বাড়িটা দেখতে থাকে আর বলে দেখো এটা মনে হচ্ছে যেন একটা স্বর্গের মতো, সে নিজে হাতে এটাকে তৈরি করে রেখে গিয়েছে। এরপর আমরা দেখি যে হান তো কাজে ফিরে যায় আর তখন ওর কাছে ফোন আসে আর ফোনটা তো করে ইয়াওয়ের ফ্রেন্ড। ফোন করে বলে যে 1 মাস হয়ে যাচ্ছে কিন্তু আমার ফ্রেন্ড তো নর্মালি হতে পারছে না, তুমি প্লিজ ওকে একটু বোঝাও। ও কাজ ছেড়ে রুমের মধ্যে বসে আছে। এরপর আমরা ইয়াওকে দেখি, সে তো অনেক ডিপ্রেশনে চলে যায় আর রুমের মধ্যে বসে কাজ করতে থাকে। ওর বাইরের আলো এখন আর যেন ভালো লাগে না, ও এতটাই ডিপ্রেসড হয়ে যায় যে ও তো মেডিসিনও নেয়। এরপর আমরা দেখি ওইখানে তো হান চলে আসে। হান এসে দেখে রুমের অবস্থা একেবারে খারাপ। তখন ও তো এই রুমটা ক্লিন করার সিদ্ধান্ত নেয় আর এরপর ও রুমটা সুন্দর করে ক্লিন করতে থাকে আর ইয়াও এগুলো তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। এরপর আমরা দেখি রুম ক্লিন করা হয়ে গেলে ও তো ইয়াওয়ের কাছে যায় আর গিয়ে বলে আমরা দাদির কবরের কাছে যাব, তাই রেডি হয়ে নিও। ও বলে ঠিক আছে, ও যার জন্য রাজি হয় আর এরপর ওরা দাদির কবরের কাছে আসে। তখন হান বলে দাদির সাথে এখানে হাসি মুখে মিট করো, তাহলে তার অনেক ভালো লাগবে। এরপর আমরা দেখি যে ইয়াও তো ওর ফ্রেন্ডের সাথে বাইরে ছিল। তখন ওর ফ্রেন্ড ওকে বলে যে তুমি তোমার মনের কথা কবে হানকে বলবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইয়াও তো হানকে পছন্দ করে, কিন্তু সে এটা এখনো বলেনি। ইয়াও যে হানকে পছন্দ করে এটা শুধুমাত্র তার ফ্রেন্ডই জানে আর কেউ এটা জানে না। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে হয় আর সেখানে তো উকিল আসে, সে তো উইল পড়তে এসেছে, এটা দাদি করে গিয়েছে। এরপর উনি বলতে থাকে যে দাদি সব গয়নাগুলো সে হানের মাকে দিয়ে গিয়েছে, এই গয়না সবই হানের মা পাবে। হানের মা তো এটা শুনে একেবারে অবাক হয়ে যায় যে তার জন্য তার শাশুড়ি এতগুলো গয়না রেখে গিয়েছেন। এরপর আমরা দেখি যে আরো পরে যে এই বাগান বাড়িটা তো ইয়াওকে দেওয়া হয়েছে, যে বাড়িতে এখন হানের মারা আছে আর হোটেলগুলো তো সব হানকে দেওয়া হয়েছে। হানকে হোটেল দেওয়ার কথা শুনে ইয়াওয়ের তো অনেক খারাপ লাগে আর ও তো এখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা দেখি হান আর ওর ফ্যামিলির সবাই তো এগুলো ভাবতে ভাবতে এখান থেকে বেরিয়ে আসে আর ওরও তো মন অনেক খারাপ থাকে। ইয়াও তো বলে হোটেলটা তো আমার পাওয়ার কথা ছিল। তখন ওর ফ্রেন্ড বলে একটু চিল হও আর সবকিছু ভেবেচিন্তে কাজ করো। এরপর ওরা ফিশিং করতে থাকে। তখন আমরা দেখতে পাই ওই মহিলা তোকে ফোন করে আর বলে তোমার প্রমিসের এখন কি
হবে। ও বলে আমি পরে জানাবো। এরপর আমরা দেখি যে ইয়াওয়ের ফ্রেন্ড বলে চলো আমরা এখান থেকে চলে যাই, আমরা অ্যাব্রোড ফিরে যাই আর ওখানে গিয়ে নতুন বিজনেস শুরু করি। তুমি এমনিতেও অনেক ওয়েল এডুকেটেড, তাই তোমার কোনো সমস্যা হবে না। ও তো বাসায় এসে কিছু একটা প্ল্যান করতে থাকে, এটা তো আমরা এখানে বুঝতে পারি না। এরপর আমরা দেখি এদিকে হানদের এই অ্যাপার্টমেন্টটি নিয়ে নেওয়া হবে, কিন্তু এর বিনিময়ে ওদের প্রচুর টাকা দেওয়া হবে। তখন ওর বাবা বলে এই টাকা নিয়ে আমরা বাইরে একটা বাড়ি কিনবো, আর এটা শহরের বাইরে হবে। কিন্তু ওর মা তো বলে এটা কখনোই সম্ভব নয়, আমরা শহরের মধ্যেই থাকবো আর আমরা ওই বাংলোতেই থাকবো, যে বাংলোটি আমার শাশুড়ি আমাদের দিয়ে গিয়েছে। এরপর আমরা ইয়াওকে দেখতে পাই, সে তো বক্সিং করছিল। তখন তার ফ্রেন্ড বলে এত উত্তেজিত হও না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো আমাদের কি করা উচিত। তুমি হানের সাথে একটা ডিল করতে পারো, তোমার এই বাংলোটি তুমি ওকে দিয়ে দাও আর ওর হোটেলটি তুমি নিয়ে নাও। তখন ওর এই আইডিয়াটা তো ভালো লাগে, ও বলে ও হয়তোবা রাজি হবে না। ওর ফ্রেন্ড বলে তুমি এই কাজটা একবার করে দেখতে পারো, দেখো না ও কি বলে। এরপর আমি দেখি হান তো ওর ফ্রেন্ডের সাথে কথা বলে। ও বলে যে যখনই আমার হোটেল দেওয়ার কথা শুনেছে ইয়াও তো একেবারে অন্যরকম হয়ে গিয়েছে, ওর হয়তোবা এটা পছন্দ হয়নি। তখন ওর ফ্রেন্ড বলে এটা হওয়াটাই স্বাভাবিক, কেননা ও এই হোটেলের জন্য বাইরের দেশ থেকে এখানে চলে এসেছে। তুমি একটা কাজ করো, তোমার বাংলো আর ওইটা এক্সচেঞ্জ করে নাও, তুমি বাংলো নিয়ে নাও আর হোটেলটা ওকে দিয়ে দাও। তখন ও তো বলে দাদি অনেক চিন্তা করে আমাকে এটা দিয়ে গিয়েছে, নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ আছে। ও তো হোটেলে আসে, তখন তো উকিল এসে ওকে সব পেপারগুলো বুঝিয়ে দেয় আর এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি হোটেলের ম্যানেজার আসে, সে তো এসে বলে যে দাদির পরে এখন তুমি এখানে আমাদের বস, আর সে এই হোটেলটাকে নিজের মতো করে সাজিয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব তোমার সঙ্গে মিলেমিশে এখানে কাজ করার জন্য। এরপর আমরা দেখি হানকে তো সে ও দাদির রুমের মধ্যে নিয়ে যায়, যেখানে দাদি বসতো, অর্থাৎ এটা তার অফিস রুম ছিল। তখন ম্যানেজার বলে এগুলো সব সে নিজের হাতে সুন্দর করে গুছিয়ে রেখেছে, আর এখানে কাউকেই সে আসতে দিত না, নিজের মতো করেই পরিষ্কার করে নিত। এগুলো শুনে ওর তো অনেক খারাপ লাগে, অফিসের প্রত্যেকটা জিনিসের সাথে ও দাদির ছোঁয়া খুঁজে। এরপর আমরা দেখি ওর তো অনেক কষ্ট হচ্ছিল দাদির জন্য, আর পাস্টের ঘটনাগুলো ওর মনে হচ্ছিল যে কিভাবে এই হোটেলে ও খাবার খেতে আসতো, কিন্তু ও তো জানতোই না এটা ওর দাদির হোটেল ছিল। এরপর আমরা দেখি ও তো দেখতে পাই ওখানে দাদি আর ওর একটা ছবিও আছে। এরপর আমরা দেখি ওইখানে তো ইয়াও আসে আর ওর সঙ্গে কথা বলার জন্য বাইরে যেতে বলে। ওরা দুজন বাইরে যায় আর ইয়াও ওকে প্রস্তাবটা দেয়, বলে যে আমার বাংলোটা তোমরা নিয়ে নাও আর এই হোটেলটা আমায় দিয়ে দাও। তখন দেখা যায় ও তো আরো বলে যে তুমি এই হোটেলটা একা একা সামলাতে পারবে না, এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হবে যেগুলো তোমার কাছে নেই। তখন ও তো বলে তুমি কি কখনো ভেবে দেখেছো দাদি কেন আমায় এটা দিয়েছে? নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ আছে, উনি শুধু শুধু এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি, আর আমি জানতাম তুমি এমন একটা প্রস্তাব দিবে। আর এরপর ও তো একটা লেটার বের করে আর বলে এটা তোমায় দাদি দিয়েছে। এরপর আমরা দেখি ও তো লেটারটি খুলে আর ওইখানে দাদির সঙ্গে ওর একটা ছবি ছিল আর একটা লেটারও ছিল। দাদি তো এখানে বলেছে যে আমি জানি তুমি অনেক ভালো একটা ছেলে, আর আমি চাই তুমি অনেক ভালো মানুষ হও, আর সব থেকে বড় কথা তুমি অনেক ওয়েল এডুকেটেড। আমি যে সিদ্ধান্ত নিয়েছি অবশ্যই এর পেছনে কারণ আছে, আর নিজেকে প্রমাণ করার জন্য কোনো সুযোগ পাইনি। আর তুমি অনেক ভালো এডুকেটেড, তাই তুমি অনেক সাকসেস হতে পারবে, তাই তুমি মন খারাপ করো না, আর তোমরা কখনোই কম্পিটিটর হও না, দুজন দুজনকে সবসময় হেল্প করো। ও তো এটা পড়ে বুঝতে পারে যে দাদি কথাগুলো ঠিকই বলেছে, দাদি ওকে অনেক পড়াশোনা করিয়েছে, তাই এই হোটেল ছাড়াও ও লাইফে অনেক সাকসেস হতে পারবে, আর ওকে তো হানের দায়িত্বও দিয়ে গিয়েছে। তখন ও বলে দাদি তুমি যা বলেছো তাই হবে। ও এগুলো বলতে থাকে আর দাদির ছবিটি দেখতে থাকে। এরপর আমরা দেখি যে হান তো অফিসে ফিরে আসে আর ও দেখতে পায় যে এখানে সত্যি কিছু একটা গড়বড় আছে, আর অনেক টাকারও দরকার এটা সুন্দর মতো তৈরি করার জন্য। এখানে কিছু প্রবলেমের সলভ করা দরকার। এরপর আমরা ইয়াওকে দেখতে পাই, ইয়াও এর কাছে ওর ফ্রেন্ড আসে আর এসে বলে এখন কি করবে তুমি? ও তো বলে আমি হোটেলটি হানের থেকে নিব না, এটা ওর কাছেই থাক, ও ওর মতো করেই এটা চালাক।
এরপর আমরা ওই মহিলাকে দেখতে পাই। সে তো বলতে থাকে যে আমি কিছুতেই এত তাড়াতাড়ি হার মানবো না, হোটেলটা আমার দরকার, আর এর জন্য আমরা একটা প্ল্যান করব যাতে করে হান এমনিতেই হোটেলটা ছেড়ে দেয়। এর জন্য আমাদের কি কি করা দরকার সেগুলোই তাড়াতাড়ি করো। এরপর আমরা হানের ফ্রেন্ডকে দেখতে পাই। সে তো তার বিজনেসের জায়গাটা সুন্দর করে সাজাচ্ছিল। তখন হানের ভাই এসে ওকে হেল্প করতে চায়, আর ও তো পড়ে যাচ্ছিল। আর তখনই ওর এক্স হাজবেন্ড এসে এটা ছবি তুলে নেয়, বলে এখানে তুমি এগুলোই করছো, এই জন্য আমাকে আসতে দিতে চাও না। আর এরপর ওর হাজবেন্ড তো ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এরপর হানের ভাই তো ওকে গিয়ে একটা পাঞ্চ করে। এরপর হানের বান্ধবী বলে তাড়াতাড়ি ভিতরে চলো, ওকে নিয়ে ভিতরে চলে যায় আর বলে এগুলো করার কি দরকার ছিল, আর ওর হাতে বরফ লাগিয়ে দিতে যায়। এরপর আমরা দেখি ওর ভাইয়ের হাতে তো ও বরফ লাগিয়ে দেয় আর বলে এগুলো করার তোমার কি দরকার আছে, কেন ফাইটিং করতে গেলে। তখন ও বলে কেউ তোমায় স্পর্শ করলে আমি তাকে ছাড়বো না, আমি তো তোমায় সেই ছোট্টবেলা থেকে পছন্দ করি, কিন্তু কখনো বলতে পারিনি আমি তোমায় খুব ভালোবাসি, আর প্রথম দেখা থেকেই আমি তোমায় ভালোবেসে ফেলেছি, আর কখনোই কাউকে আমি ভালোবাসিনি। এটা বলতে বলতে ও তো বলে এগুলো কি বলছো, আমি তো তোমার বোনের মতো, আর তোমার বোনের বেস্ট ফ্রেন্ডও, এটাও জানতে পারলে কি হবে, তুমি কখনো ভেবে দেখেছো নাকি। তখন দেখা যায় ওর ভাই তো ওর হাত ধরে, আর ও তো হাতটা ছাড়িয়ে নেয়, বলে এগুলো কি করছো, ও তো ভিতরে চলে যায়। এরপর আমরা হানের মা আর বাবাকে দেখতে পাই। হানের মা তো হোটেলে আসে, আর সে বলে আমার মেয়ে একা একা এগুলো করতে পারবে না, এখানে কি সমস্যা আছে এগুলো আমায় দেখতে হবে। আর এরপর ওরা খাবার অর্ডার করে। খাবার অর্ডার করার পরে ওর মা তো সব নোটিস করে আর লিখতে থাকে যে কোন ডিশে কি কি কমতি আছে। এরপর দেখা যায় হোটেল থেকে হানকে ফোন করা হয় যে তোমার মা এখানে এসেছে, তাড়াতাড়ি চলে এসো। এটা শোনার সাথে সাথে হান তো ওইখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর ওর মা তো এদিক শেফদের গালাগালি করতে থাকে যে তোমরা ভালো করে রান্না করতে পারো না, আর এটাতে ওইটা দাওনি। এরপর আমরা দেখি হান চলে আসে। হান তো ওর মাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যায়, বলে বাইরে চলো। তখন ওর মা তো বলে দেখো ওরা ভালো করে রান্নাও করছে না, আর আমি কাগজে লিখে রেখেছি এগুলো রেখে দাও। এরপর আমরা দেখি হান তো সবাইকে বলে ভালো করে কাজ করার জন্য, বলে আমরা এখন থেকে অনেক পরিশ্রমী হয়ে কাজ করব, আর সব দিকে আমরা খেয়াল রাখবো, তাহলে আমরা একদিন খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যাব। তখন দেখা যায় ও তো ওর মায়ের ওই নোটটা বের করে আর দেখতে থাকে ওখানে কি কি সমস্যা আছে। এরপর আমরা দেখি ওখানে ম্যানেজার চলে আসে। ম্যানেজার তো ওকে সবসময় হেল্প করে, আর এরপর ওকে সব কিছু বুঝিয়ে দেয়। ও তো রাত জেগে ওখানে কাজ করতে থাকে। কাজ করতে করতে ও তো ক্লান্ত হয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। সকাল হলে ম্যানেজার আবার আসে আর ওর জন্য খাবার নিয়ে আসে। ওকে খাবার খেতে দিয়ে সে তো ওকে আবার কাজ বুঝিয়ে দেয়। এরপর আমরা দেখি উনি তো থেকে হানকে হেল্প করতে থাকে। হান তো এখানকার চাকরিটা ছেড়ে দেয়, ও হোটেল আর জব একসাথে করতে পারছে না। ওর কলিগদেরও মন অনেক খারাপ থাকে। ও তো সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর আমরা ইয়াওকে দেখতে পাই। ইয়াওয়ের সাথে রাস্তায় হানের দেখা হয়। ইয়াও তো হানকে কংগ্রাচুলেশন জানায় আর বলে মনোযোগ দিয়ে কাজ করো, কোনো সমস্যা হলে আমায় সবসময় তুমি পাশে পাবে। এটা বলে ওইখান থেকে চলে যায়। আর তখন ওর কাছে ফোন আসে, বলে হোটেলে একটা সমস্যা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আসার জন্য। এরপর আমরা দেখি ও ফোনটা পেয়ে তাড়াতাড়ি তো যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ও ভিতরে এসে দেখে যে সবাই এখান থেকে চলে যাচ্ছে। ও বলে কি হয়েছে, আমাদের কি কোনো সমস্যা হয়েছে নাকি। আসলে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এখানে একটা লোক বলছে যে সে নাকি এই হোটেলে এসেছিল আর খাবার খেয়ে তার নাকি ফুড পয়জনিং হয়ে গিয়েছে, আর এজন্য তার অনেক টাকাও খরচ হয়েছে। এই হোটেলের বদনাম করার জন্য আসলে এই কাজটা করছে। ইয়াও তো এগুলো দেখতে পায়। ম্যানেজার তো হানকে ওই ভিডিওটা এনে দেখায়। ওইখানে ওই লোকটা তো একটা প্রেসক্রিপশনও দেখায় যে ডাক্তার এটা তাকে দিয়েছে, সে সত্যি অনেক অসুস্থ। এরপর ওরা তো সব সিসি ক্যামেরা দেখতে থাকে যে লোকটা সত্যি এসেছিল কিনা। ইয়াও তো বুঝতে পারে এটা কার কাজ, আর এই জন্য ও হানকে হেল্প করতে ওখানে চলে যায়। এরপর ওরা তিনজন মিলে সবকিছু ডিটেলসে দেখতে থাকে। সিসি ক্যামেরা ওরা ভালো করে লক্ষ্য করতে থাকে, আর এই প্রবলেম কিভাবে সলভ করা যায় এগুলো নিয়েই ওরা কথা বলে। এসব করতে করতে হান তো অনেক ক্লান্ত হয়ে যায়। ইয়াও তখন ওর জন্য কফি বানাতে যায়। ও তো কফি বানিয়ে ওর কাছে নিয়ে আসে, আর তখনই ওর জামাই এটা পড়ে যায়।
এরপর আমরা দেখি এই শার্টটা তো ও চেঞ্জ করতে যায়। ও তো চেঞ্জ করে হোটেলের একটা ড্রেস পরে নেয়। এরপর আমরা দেখি যে হান তো ওর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে দাদির বলা কথাগুলো একদম সত্যি, ও কতটা সহজ সরল। আর তখন ওর কাছে ফোন আসে আর ফোন করে ওই লোকটার নাম্বার দেওয়া হয়। তখন দেখা যায় হান বলে এটা আমাকে দাও, আমি এটা সলভ করব। ও ফোন দিলে লোকটা ফোন ধরে না, তখন ও তো এটা মেসেজ করে দেয়, বলে আমরা কিছু টাকা দিয়ে এটা সমস্যার সমাধান করতে চাই। লোকটা তো বলে ঠিক আছে। হান বলে কাজ হয়ে যাবে। এরপর আমরা দেখি ও লোকটার সাথে দেখা করতে যায়। তখন ও তো ইয়াকে বলে তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি, এটা বলে ও চলে যায়। ইয়াও ওই ড্রেস পরে এই অফিসে আসে আর ওকে দেখে সব এমপ্লয়াররা তাকিয়ে থাকে। আর ওর ফ্রেন্ড তো রীতিমতো ভিডিও করতে থাকে যে তুমি এই ড্রেস পরে এখানে কিভাবে আসলে। এরপর আমরা দেখি ওই লোকটা হোটেল ওদের জন্য অপেক্ষা করে আর ওইখানে হানের ভাই তো তাকে পর্যবেক্ষণ করছিল। লোকটা তো দিব্যি ফাস্টফুড খাচ্ছিল। এরপর আমরা দেখি ওইখানে হান আর ওর ফ্রেন্ড চলে আসে। হানের ফ্রেন্ড তো হানের ভাইয়ের কাছে গিয়ে বসে আর হান তো ওই লোকটার কাছে যায় আর গিয়ে বলে যে আমি সবকিছু দেখতে চাই আর তোমাকে সব টাকা বুঝিয়েও দিতে চাই। এরপর লোকটাকে প্রেসক্রিপশন দেয়। ও প্রেসক্রিপশনটি দেখে বলে যে ডাক্তার কি তোমার জন্য আগে থেকেই বসেছিল নাকি, যে সে জানতো তোমার ফুড পয়জনিং হবে। তখন লোকটি বলে এগুলো কি বলছো, আমাকে টাকা দাও আর এখান থেকে আমায় বিদায় করে দাও। এরপর দেখা যায় ওইখানে হানের ভাই আর ফ্রেন্ডও চলে আসে। হানের ভাই তো গিয়ে বলে আমি ওই হোটেলের লয়ার আর তোমার সব কিছু আমরা এতক্ষণ পর্যবেক্ষণ করলাম, কিভাবে তুমি ফাস্টফুড খাচ্ছ, ফুড পয়জনিং হলে তুমি এটা কখনোই করতে না। লোকটি তো ফেসে যায় আর তখন ও আরও একটি ভিডিও করে যে এটা ওকে দিয়ে করানো হয়েছে, ওকে টাকা দিয়ে এই কাজটা করানো হয়েছে। ওরা তো এই সমস্যার থেকে বেরিয়ে যায় আর এখান থেকে রক্ষা পেয়ে যায়। এরপর আমরা দেখি হান এখান থেকে চলে যায় আর হানের ভাই তো তখন ওই মেয়েটিকে বলে যে আমায় ক্ষমা করে দিও, আসলে ওই দিন আমি একটু বেশি বলে ফেলেছি। তখন ওর বান্ধবী বলে ঠিক আছে কোনো সমস্যা নেই। এরপর আমরা দেখি ও তো হোটেলে ফিরে আসে। ওকে দেখে সব এমপ্লয়াররা অনেক খুশি হয় আর ওরা সবাই অনেক পরিশ্রমী হয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। প্রত্যেকটা ছোটোখাটো বিষয় ওরা পর্যবেক্ষণ করে কাজ করবে আর এতে করে ওদের অনেক পরিশ্রম হবে আর ওরা একদিন সাকসেসও হয়ে যাবে। এরপর আমরা দেখি ইয়াও এই ভিডিওটা দেখে। হান তো অনেক খুশি হয় আর ইয়াওয়ের সাথে দেখা করতে যায় আর এদিকে ইয়াও তো ওই মহিলার সাথে কথা বলতে থাকে। তখন উনি বলে তুমি আমায় ঠকিয়েছো। ও তো তখন বলে এখন আমার কিছু করার নেই, এই হোটেলটা তো এখন আমার নেই, এটা হানের চলে গিয়েছে, তাই আমি আর কিছুই করতে পারবো না, ওর থেকে আমি এটা নিতেও পারবো না আর এর জন্য আমি সরি। তোমার যা করার তুমি করতে পারো, কিন্তু আমি কিছুতেই এই হোটেলটা তোমায় নিতে দিব না। এটা বলে ও তো এখান থেকে চলে আসে, কিন্তু এই মহিলা তো অনেক বেশি রেগে যায়। ইয়াও তো রুম থেকে বের হয়ে আসে আর হান তখন দেখতে পায় যে ও কার সঙ্গে মিটিং করছিল। এরপর দেখা যায় ওরা দুজনে একটা কফি শপে যায়, ওরা ওখানে গিয়ে কফি খাচ্ছিল। তখন দেখা যায় হান তো ওকে জিজ্ঞেস করে যে তুমি এর সাথে কেন কাজ করো, তুমি কি এই হোটেলটা নেওয়ার জন্য বিদেশ থেকে চলে এসেছো কিনা। তখন দেখা যায় ও তো সব সত্য কথা স্বীকার করে। ও বলে আমি এই হোটেলটার জন্য এসেছি, এই প্রজেক্টটা নেওয়ার জন্যই আমি এত দূর থেকে এসেছি, কিন্তু আমি এখন তো আর এটা চাই না। আমি তোমার আর দাদির সাথে মেশার পরে বুঝতে পেরেছি আর তোমার প্রতি আমার অনেক ঠিক কেয়ারও বেড়ে গিয়েছে। এই জন্যই আমি আর এটা চাই না যে ওরা নিয়ে নিক, আমি সবসময় তোমায় হেল্প করব। এরপর দেখা যায় হান্ত বলে তোমাকে অনেক ধন্যবাদ এই প্রজেক্টটা ছেড়ে দেওয়ার জন্য। এরপর আমি দেখি ইয়াও তো বলে হ্যাঁ আমি কেন না এটা করতাম, কেননা আমি তো তোমায় পছন্দ করি। এটা বলার সাথে সাথে ওর মুখ তো একেবারে লাল হয়ে যায়, ও তো অবাক হয়ে যায়, ওর হাত থেকে কফিও পড়ে যাচ্ছিল। তখন ইয়াও বলে আরে না না আমি তো মজা করছি, তুমি কিছু মনে করো না। আর এরপর ও তো কফি খেতে থাকে। এদিকে হান তো ভীষণ লজ্জায় পড়ে যায় আর ইয়াও এমন ভাব করে যেন কিছুই হয়নি, ও কিছু বলেইনি। এরপর আমরা দেখি হান তো এখান থেকে বের হয়ে আসে আর ও মনে মনে ভাবতে থাকে যে ইয়াও ওকে কিভাবে সব জায়গা থেকে রক্ষা করে আর ওকে তো সব সময় সাপোর্ট করে। ওর মন খারাপ থাকলে ও তো ওর পাশে গিয়ে কথাও বলে, এগুলোই তো ওর পছন্দ করার দিক দেখায়। আর ও আজ কিভাবে ওকে পছন্দ করে এটাও বলে দিল। এটা ভাবতে ভাবতে ওতে স্মাইলও করতে থাকে। এরপর আমরা দেখি ওর কাছে ফোন আসে আর ফোনটা তো ওর ফ্রেন্ড করে। ও তো বলে যে তোমার সঙ্গে আমি কথা বলবো। আর এরপর হান তো ওর ফ্রেন্ডকে সব কথা বলে যে ইয়াও আজকে ওকে বলেছে যে সে তাকে পছন্দ করে, কিন্তু আবার কিছুক্ষণ পর বলেছে না পছন্দ করে না, এটা এমনি মজা করেছে। তখন ওর ফ্রেন্ড বলে নিশ্চয়ই ছেলেটা তোমায় পছন্দ করে,
তুমি এটা ভেবে দেখতে পারো, ছেলেটা এমনিতেও দেখতে অনেক সুন্দর, আর সে এখনো তো সিঙ্গেল আছে। তুমি একটু ভেবে দেখো, তোমরা দুজন ডেট করলে বেশ ভালো হবে। ছেলেটা তো দেখতে বেশ সুন্দর, আমার বেশ ভালো লাগে। হান্ত বলে, আরে না, এটা কখনোই সম্ভব নয়, ও তো আমার কাজিন হয়। তখন ওর ফ্রেন্ড বলে, তো কি হয়েছে, কাজিন হয়, তোমার তো ভাই হয় না, তোমরা ডেট করতে পারো, তোমাদের দুজনের অনেক ভালো লাগবে। হানের তো মনে মনে লাড্ডু ফুটে, কিন্তু ও তো বলে, না না, এটা কখনোই সম্ভব নয়। এরপর আমরা ওই মহিলাকে দেখি, সে তো কিছুতেই হার মানবে না। সে প্ল্যান করতে থাকে, যেভাবেই হোক হোটেলটা তাকে নিতেই হবে, কিছুতেই সে এখানে থেমে যাবে না। আর তখনই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।